রাইমা দত্ত ভালোবেসে বিয়ে করেছিল পাইলট রাজদীপ ঘোষকে। কত আশা, কত স্বপ্ন ছিল। ছেলে মেয়ে হলে কী নাম রাখবে তাও দুজন মিলে সোহাগকালে বসে ঠিক করেছিল। ছেলে হলে ঋষিরাজ আর মেয়ে হলে ঋষিদীপা নাম হবে। রাজদীপ জানতে চেয়েছিল ওসব নামের মানে কি। রাইমা বলেছিল, আমার ইচ্ছে তাই, ব্যাস। রাজদীপ আরও ঘন করে বুকে মিশিয়ে ধরল রাইমাকে, কিন্তু সয়নি এত সুখ, টেকেনি সে সম্পর্ক 1 বছরের বেশি। ঝগড়াঝাঁটি, হাতাহাতি পেরিয়ে শেষ পর্যন্ত ডিভোর্সের মামলায়, এবং সেই মামলায় হার হয় রাইমার। অনেক নোংরামি, কাদা ছোঁড়াছুড়ি, তবে মূল অভিযোগ হলো দুজনেরই নাকি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রথমে একাধিক প্রেমের অভিযোগে গণ্ডগোল শুরু, তারপরে অসহ্য হয়ে ওঠে, আর এক সময় বাধ্য হয়েই রাইমা ছেড়ে দেয় রাজদীপকে। রাজদীপকে ছেড়ে রাইমা প্রথমে নিজের বাপের বাড়িতেই যায়, কিন্তু সেখানে ঠাঁই মেলেনি। ঠাঁই না মিললেও সেখান থেকে চূড়ান্ত অপমান মিলেছিল। থাকার কোনো জায়গা নেই। আবার এত অশান্তির পরেও রাজদীপের বাড়িতে ফেরা যায় না, তাই রাইমা একরকম বাধ্য হয়েই এসে উঠল ওর কলেজ বেলার বন্ধু অংশুর বাড়িতে, ভবানীপুরে। একা মানুষ, একলা একটা ভাঙাচোরা পৈতৃক আমলের বাড়িতে থাকে। গান বাজনা ওর পেশা, নিজস্ব একটা ব্যান্ডও আছে। একালে রাইমা গানও গাইতো ওই ব্যান্ডে, লিড ভোকাল লিস্টে। আর ঠিক এই কারণেই, মানে রাইমা এই অংশুর বাড়িতে থাকার ইস্যুতেই রাইমা ডিভোর্সের মামলায় হেরে যায়। সুতরাং একটা টাকাও এলিমনি পেল না। খুর কেসের জন্য এক কানাকড়ির আশাও রইল না এবার। রাইমা কি করবে? অনিশ্চিন্ত জীবনের মধ্যে ঝাঁপ দিয়েছে বলে ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই রাইমাকে তুমুল তিরস্কার করেছে। বোকা বলেছিল, আড়ালে নষ্টা বলেছিল। বলেছিল রাইমা নাকি নিজের দোষেই ঢাকাতে রাজদীপ নামে নারী ঘটিত দোষের অপর করেছে। কেউ বুঝতেও চায়নি যে রাজদীপের এই অসংযত জীবনযাপনে এবং রাইমার উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের চাপটা আর সহ্য করতে পারেনি বলেই বেরিয়ে এসেছিল। রাজদীপ সেদিন প্রকাশ্যেই রাইমাকে নষ্ট মেয়ে ছেলে বলেছিল, রাজদীপের বন্ধু আর বন্ধুর বউয়ের সামনে। তার ঠিক পরের দিনই রাইমা ঘর ছেড়েছিল, রাজদীপের ঘর। তারপর বেলা ঘটায় বাপের বাড়িতে জায়গা না জুটাতে অজ্ঞাত ভবানীপুরে অংশুর বাড়িতে উঠেছিল। আর তাকে কেন্দ্র করেই রাজদীপের দুধে উকিলের পক্ষে রাইমাকে দুশ্চরিত্রা নষ্টা মেয়ে প্রমাণ করতে খুব বিশেষ বেগ পেতে হলো না। স্রেফ জোরালো জালে ফেঁসে গেল রাইমা। আর সাক্ষী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ বেলার বন্ধুর জন্য অপমানিত হয়ে পদচ্যুত হলো অংশু। এরপর রাইমা আর অংশুর বাড়িতে থাকেনি। অংশুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল রাইমা। রাইমা গিয়ে একটা লেডিস হোস্টেলে উঠেছিল। পেট তো চালাতে হবে, যেমন তেমন কাজ একটা চাই। লেখাপড়া তেমন মাথা ছিল না, টেনে টুনে বিএ পাস। এই যোগ্যতায় আজকাল বাজারে এমন কোনো চাকরিও জোটে না যাতে নিজের সব খরচপাতি উঠে যায়। থাকার মধ্যে একটা মার্কাটারি আগল যৌবনের চটক আর গানের গলা। ফেসবুকে রাইমার পরিচয় ছিল রাজদীপের সাথী। আর এই যৌবনের চোট কি হবে? রাজদীপ রাইমার প্রেমে পাগল। অনেক দিন অনলাইন প্রেম করে তবেই দেখা সাক্ষাৎ, তারপর বছর 4 পর বিয়ে। ছেলে ভালো চাকরি করে, নিজেরাই পছন্দ করেছে। অতএব বিয়েতে দেওয়া থোয়ার হেপা থেকে মুক্তি পেতে
রাইমার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কোনো আপত্তিও আসেনি। দুই বাড়ির সবাই দাঁড়িয়ে থেকেই বিয়েটা দিয়েছিল তাদের। তারা তাদের দায়িত্ব থেকে খালাস করেছে। আর রাজদীপ আর রাইমাও খুশিতে ডগমগ হয়েছিল। নিজেদের ফ্ল্যাটে সংসার শুরু করেছিল আলাদা করে। অংশু বাড়ি ছেড়ে আসার পর এহেন এধার ওধার ঘুরে বেড়াচ্ছে রাইমা। একটা কাজ চাই, খুব তাড়াতাড়ি। আবার একদিন অংশুর সাথেই দেখা হয়ে গেল হঠাৎ করে বাবুই হাতির কাছে, রাইমা লেডিস হোস্টেলের কাছাকাছি বাস স্ট্যান্ডে। অংশু সত্যি বড় ভালো ছেলে। লজ্জায় রাইমা অংশুর শান্তি সহজভাবে কথা বলতেও পারল না। ওই কোর্টের তিক্ত ঘটনার পর থেকে অংশু সেটা বোঝে। তাই বলল, আরে তুই লজ্জা পাচ্ছিস কেন? আমার সাথে তো তোর কোনো গোলমাল হয়নি। সেই তুই আমার বাড়িতে থাকতে চাস না সেটা অন্য কথা। তাই বলে একসাথে কাজ করে পেটের ভাত জোটাতে আপত্তি কোথায়? একটু থেমে অংশু আবারও বলল, আরে শোন শোন, কোনো নষ্টামি না করেও তো নষ্ট মেয়ের স্ট্যাম্প পড়ে গেছে তোর কপালে। একলা একলাই চলেছিস, কেউ তো তোর তোয়াক্কাও করছে না, না পাশে এসে দাঁড়িয়েছে। তবে তোর কিসের দায়? এসব ফালতু লোকের কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। দিমাগ নিয়ে তুই একেবারে নিজের মতো করে নিজেই থাকবি। অংশুর কথায় সাহস পেয়েছিল রাইমা। সব আড়সতা ঝেড়ে ফেলে শুরু করলো নতুন জীবন। বাইপাসের ধারে নাইট ক্লাবে গান গাওয়াই তার কাজ। অংশুর ব্যান্ডের সাথে নতুন নাম হলো ঋতু। ব্যান্ডের লিস্টে সিঙ্গার ঋতু। শুধু হোস্টেলটা পাল্টাতে হয়েছিল। নাইট ক্লাবে গান গিয়ে ফিরত রাত বিরেতে। এটা হোস্টেলের নিয়মের বিরুদ্ধে। রাইমা একটা বুড়ির অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলার বাড়িতে এসে উঠল। অংশুই জোগাড় করে দিয়েছিল। বেশ কয়েক বছর এভাবেই চলল, বেশ নিরুপায়, কিন্তু বিধির বাম। রাইমার কপালটা আসলে বোধহয় গড়বড়ে। রাইমার সাথে বিবাহ বিচ্ছেদের 4 বছর পর রাজদীপ মারা যায়। অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবন করে তার অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়। এই মাদকদ্রব্য সেবনের জন্যই রাজদীপের পাইলটের চাকরিটাও খুইয়েছিল। রাইমার সাথে ডিভোর্সের ঠিক 2 বছর পরের। এত সব কিছু রাইমা জানতো না। জানলে আবার সেই অংশুর মুখে। রাজদীপের ভাই খোঁজ করে অংশুকে ঠিক খুঁজে বার করেছিল রাইমাকে খবর দেবার জন্য। মারা যাবার আগে রাজদীপ অংশুর কাছে ক্ষমা চেয়ে নিতে চেয়েছিল, আর বেহালার ফ্ল্যাটটা রাইমার নামে লিখে করে দিয়েছিল। যদিও এই দ্বিতীয় ব্যবস্থাটা আবার রাজদীপের ভাইদের মোটেই পছন্দ হয়নি। ওরকম একটা নষ্ট মেয়ে, যার জন্য তারা তাদের ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, তার নামে আবার ওই নিজের রোজগারের কেনা ফ্ল্যাটটা। রাজদীপ বেহালার ওই ফ্ল্যাটটা কিনেছিল রাইমাকে বিয়ে করার ঠিক আগে। ওই ফ্ল্যাটে তাদের 1 বছরের সংসার, রাজদীপ আর রাইমার সংসার। রাজদীপের মৃত্যুর পর ওরা ভাইয়ের খুব অসন্তুষ্ট ছিল। রাজদীপ এরকম বোকা এর মতো সিদ্ধান্ত, তবে মৃত ভাইয়ের শেষ ইচ্ছেটা জানাতেও বাধ্য হয়েছিল অংশুর মাধ্যমে রাইমাকে। এরা অবশ্যই অন্য একটা কারণও আছে। রাজদীপের শেষ যাত্রায় আরও একটি খবর আসে সামনে। রাজদীপের জবানবন্দিতে রাইমার প্রতিটি অভিযোগ সঠিক ছিল, আর রাজদীপের মিথ্যে অভিযোগে রাইমার সাথে সম্পর্ক নষ্ট করেছিল নিশা নামে একটা মেয়ে, যার জন্য রাজদীপের এই সমস্ত ঘটনা ঘটিয়েছিল। তার পাল্লাতে পড়েই মারাত্মকভাবে নেশায় ডুবে থাকতো রাজদীপ। আর ওর টনক নড়ে যখন চাকরিটা চলে যায়।
তারপরে ঘটে আসল কাণ্ড। রাজদীপের সাথে সেই নিশা মেয়ের টানা জয়েন্ট একটা অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে সম্পূর্ণ টাকা তুলে নেয়, অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। রাজদীপকে লুকিয়ে এইসব করেছিল। রাইমা বাড়ি ছেড়ে চলে যাবার পর এখন সেই নিশা মেয়েটার সাথেই বেহালার ফ্ল্যাটে থাকতে শুরু করে রাজদীপ। তখনই আস্তে আস্তে করে রাজদীপের চোখে সব ধরা পড়েছিল। নিশার উচ্চ শৃঙ্খলা জীবনযাপন, বাড়িতে বন্ধু বান্ধব জুটিয়ে এনে নেশা আর জোয়ার আড্ডা বসানো, কথায় কথায় রাজদীপকে গালিগালাজ করত, মারধর করত, অশান্তি করত, আর তারপর ক্রমাগত চাপ দিতে থাকে বেহালার ফ্ল্যাটটা নিশা নিজের নামে লিখে দিতে। এতেই রাজদীপ বুঝতে পারে নিজের ভুল। কোথা থেকে খুঁজে পাবে রাইমাকে? আর যদি খুঁজেও পায় তবে কি বলবে রাজদীপ রাইমাকে? নিশার সাথে চূড়ান্ত অশান্তির জায়গাতে পৌঁছেছিল একদিন। বেহালার ফ্ল্যাট ছেড়ে রাজদীপ পুরনো পৈতৃক বাড়িতে আসে, বাগবাজারেই চলে আসে। চুরচুর নেশাগ্রস্ত অবস্থায়, গায়ে ধুম জ্বর নিয়ে। রাত প্রায় 12টা নাগাদ ভাইয়েরা ভর্তি করে দেয় সরকারি হাসপাতালে। আসার সময় রাজদীপ 3টে জিনিস সঙ্গে করে এনেছিল: বেহালা ফ্ল্যাটের চাবি, রাইমার সাথে তোলা রাজদীপের বিয়ের পর প্রথম দিনের ডিউটিতে পড়ে যাওয়ার আগে নিজের ইউনিফর্ম পরে তোলা একটা বাঁধানো ছবি, আর বেহালা ফ্ল্যাটের দলিলটা। নিশার অনুপস্থিতি থাকার সুযোগে ফ্ল্যাট লক করে বেরিয়ে এসেছিল রাজদীপ। রাজদীপের এর বহির্মুখী জীবনধারার জন্যই ভাইদের সাথে খুব মধুর সম্পর্ক ছিল না। নেহাত অসুস্থ মৃত্যু পথযাত্রীর অনুরোধ ঠেলাতে পারেনি, বিশেষত রাজদীপের বড়দা। ওনার উদ্যোগেই রাজদীপের ছোট ভাই খোঁজ শুরু করে অংশুর। ঠিকানাটা রাজদীপ জানিয়েছিল, তবে রাজদীপের নিজের মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটা পুরোপুরি মরে গিয়েছিল, দগ্ধ হয়েছিল তীব্র অনুশোচনায়। কত তাড়াতাড়ি সব ঘটে গেল। নিশা পুলিশকে নিয়ে ফ্ল্যাটের চাবি উদ্ধার করতে এসেছিল বাগবাজারের বাড়িতে, গুরুতর অভিযোগে রাজদীপের বিরুদ্ধে। বিয়ে করার প্রতিশ্রুতি এবং বেহালা ফ্ল্যাটের নিশার নামে লিখে দেওয়ার অস্বীকার করে। নিশার ইচ্ছার বিরুদ্ধে রাজদীপ জোর করে নিশাকে সহবাসে বাধ্য করে, এবং যখন বিয়ে করার কথা ওঠে তখন সম্পর্ক অস্বীকার করে রাজদীপ। কিন্তু যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ, সে তখন সেই অভিযোগের ঊর্ধ্বে। এক জাগতিক ভালো মন্দের সব বন্ধন কাটিয়ে রাজদীপ তখন সেই না ফেরার দেশে চলে গেছে। এরপর অংশুর খোঁজ পাওয়া যায়, রাইমার সন্ধানে সবই হলো, কিন্তু সামনাসামনি রাজদীপের আর ক্ষমা চাওয়াটা হলো না। খবরটা শোনার পর সেদিন আর রাইমা আর বাড়ি থেকে বের হতে পারল না। কোথায় ছিল এত চোখের জল? ভারী অবাধ্যতা করেছিল তাকে। রাইমা মানা শুনছে না, দু চোখ থেকে সমানে ঝরে চলেছে জল, আর ভাসিয়ে দিচ্ছে সব রাগ, দুঃখ, ঘৃণা, অভিমান। চোখের সামনে দিয়েই সিনেমার মতো বিয়ের আগে মেলামেশা 4 বছর আর বিয়ের পরের 1 বছর, এই সব প্রতিটা মুহূর্তে রাইমার মনে তোলপাড় করে চলে যাচ্ছে। রাজদীপ চলে যাওয়ার পর মাস 4 পরই রাইমা এখন বেহালা ফ্ল্যাটে থাকে। 2টা মেয়ে ওর সাথে থাকে, পেইং গেস্ট শুধু থাকা। এখন আর নাইট ক্লাবে গানও গাইতে যায় না। অংশুর ব্র্যান্ডের নতুন জয়েন করা মেয়েদের কান তুলে দেয়। অংশুর একদম খালি হাতে কাজ নেয় না রাইমার কাছ থেকে, সামান্য কিছু গুঁজে দেয় রাইমার হাতেই জোর করে। এসব মিলিয়ে রাইমার একার জীবন কোনো রকমে চলে যাচ্ছে। 1-2 দিন পেরিয়ে বছর ঘুরতে চলল। রাইমার হাতে সব করতে গিয়ে রাইমা আর সময়ই হয় না। সেসব
ঘর বারান্দা ঝকঝক তকতক করে পরিষ্কার করবে। সে দিন পেইন গেস্ট দুটো মেয়ে নিজের বাড়িতে গেছে। রবিবার, অংশুর ব্যান্ডও ছুটি, ফ্ল্যাট ফাঁকা। সকাল থেকে রাইমা শুরু করেছে পরিষ্কারের অভিযান। হয়ে গেছে দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা বেলা হয়েছে, রান্না করতে আর ইচ্ছে করলো না। ফ্রিজে পাউরুটি, মিষ্টি আর কলা ছিল, তা দিয়েই দুপুরের খাওয়া সারল। রাতে দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে নেবে। অবশ্য বেশিরভাগ দিনই এইভাবেই কেটে যায় রাইমার খাওয়া দাওয়া। দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে চা খেয়ে রাইমা শুরু করলো আলমারি গোছাতে। ওয়ার্ডবোর্ডের প্রতিটা তাকে খাঁজে খাঁজে জড়িয়েছে কত স্মৃতি। বিয়ের আগে, বিয়ের পরে, প্রথম রাজদীপ যে যে শহরে যেত, সেই শহর থেকে কত গিফট আনতো রাইমার জন্য। বিশেষ করে শাড়ি, ড্রেস, ফ্যান্সি জুয়েলারি, কত কিছু। শহরের মধ্যে ঘুরে ঘুরে শপিং করার সময় না পেলেও ডিউটির ফাঁকে ঠিক এয়ারপোর্ট থেকে অত্যন্ত কিছু না কিছু আনতো রাইমার জন্য। পরে আস্তে আস্তে কমতে থাকলো। দুটো নাম তখন রাজদীপের সঙ্গে জড়িয়ে হাওয়াতে উড়ছিল। 1 নম্বর নাম হলো এয়ার হোস্টেলের রুক্মিণী, আর 2 হলো বড়লোক বাড়ির বিগড়ানো মেয়ে নিশা। রাইমার পাগলের মতো হয়ে গেছিল, সর্বক্ষণ ক্ষিপ্ত হয়ে থাকতো, অশান্তির চূড়ান্ত। রাইমা আর এসব ভেবে মন খারাপ করবে না। যতই মন খারাপ করবে না মনে করে, তত আরো বেশি করে ঘুরে ঘুরে মন খারাপগুলো চলে আসে স্মৃতির পাহাড় হয়ে। বড্ড একলা হয়ে গেছে রাইমা। যেদিন রাইমা এই ফ্ল্যাটটা ছেড়ে চলে গিয়েছিল, তার ঠিক আগের দিনটা মনে পড়ল। রাজদীপের এক কালিগ ম্যারেজ অ্যানিভার্সারির পার্টিতে রুক্মিণী তো ছিলই, আরও অচেনা কেউ কেউও ছিল। পার্টি না ছাই, যত সব ঢলাঢলি, লাফড়াবাজির আখড়া একদম। রাইমা চুপ করে বসেছিল। পান ভেজানো উন্মত্ত তখন রাজদীপ। তারপর নেশায় বাড়তে বাড়তে শুরু হলো নানা অসভ্যতামি। তখন তার মধ্যেই নিশার ফোন। রাজদীপ তখন পুরো ঘেঁটে আছে। নিজের ওপরে বিন্দু মাত্র কন্ট্রোল নেই তার। পার্টিতে বন্ধুরা তাদের বৌদিদের সামনে রাইমাকে বলে বসলো, নষ্ট মেয়ে ছেলে একটা, ঘাড়ে বসে একেবারে রক্ত চুষে খাচ্ছে। রাইমা রাগে দুঃখে অপমানে সবার চোখ এড়িয়ে গাড়িতে বসেছিল। ড্রাইভার লক্ষ্য করছিল। রাইমাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আবার গাড়ি নিয়ে ফিরে গিয়ে পার্টির ভেন্যুতে রাজদীপকে আনতে। পরের দিন সকালে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেছিল রাইমা। সামান্য কিছু জামা কাপড় আর কিছু হালকা গয়না, বাপের বাড়ি থেকে দেওয়া ওইটুকু নিয়েই। তারপর কত কিছু হয়ে গেল। চাকরি যাবার পর রাজদীপ গাড়ি বেচেছে। গয়নাগাটি তো বোধহয় সব কটাই নিশাই হাতিয়েছে। কি হবে আর এসব কথা ভেবে? ভাবতে ভাবতেই রাজদীপের স্টিল সেফটা খুলেছে রাইমা। খুব অগোছালো, কাগজপত্রে ভর্তি, অ্যালবামে পুরনো ছবি ভর্তি। রাজদীপের শখের টুকটুকে জিনিসপত্র সব কিছু নাবিয়ে ঝেড়ে পুছে গুছিয়ে রাখলো। কিছু জামা কাপড় রয়েছে রাজদীপের, পুজোর সময় দেওয়া গিফটগুলো অভাবী মানুষদের। একটা তাকে সব পাট করে গুছিয়ে রেখেছে। বন্ধ করার সময় দেখলো ওই স্টিল শেফের ডান ধারে ছোট্ট ড্রয়ারটা গোছানো হয়নি। খুলে ফেললো পাল্লাটা চাবি ঘুরিয়ে। বড় একটা ফাইল, রাজদীপের চাকরি থেকে ট্রান্সমিশনের কিছু কাগজপত্র, ওদের ডিভোর্সের কাগজপত্র। ওসব আর কি হবে? ফাইলটা ফেরত রাখতে গিয়ে দেখলো ড্রয়ারের তাকে পাতা হলদে হয়ে যাওয়া খবরের কাগজের তলায় একটা ব্রাউন পেপারের চওড়া খাম উঁকি মারছে। রাইমা টেনে বার করলো খামটা। বেশ মোটা, ভারী, বড় সড়ো। কি আছে এতে?
মুখটা ফাঁক করে খামের ভেতরে চোখ ফেলল। একটা মাঝারি মাপের কনভার্ট ফাইল মনে হচ্ছে। টেনে বার করে ফেলল। হ্যাঁ তাই তো। ফাইলটার উপরে ফবিকলের মতো চোখটা আটকে গেল। ও, এ তো সেই হসপিটালের ফাইলটা। বিয়ের 4 মাস পরে রাইমার খুব শরীর খারাপ হয়েছিল। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয়েছিল। এই হাসপাতাল খুব দামি একটা নার্সিংহোম মনে হয়। মনটা আবার খুব আগ্রহ হয়ে গেল রাইমার। দেখো দেখি কত পুরনো। চিৎকার করলো কাগজপত্রটা। কিন্তু কত যত্ন না রেখেছিল রাজদীপ এগুলোকে। রাইমা হঠাৎই মনে হলো রাজদীপের সাথে ওভাবে গন্ডগোলে না জড়িয়ে ওকে হয়তো আর একটু বোঝাতে পারতো, আর একটু সুযোগ দিতে পারত। রাইমা খুব ধীরে ধীরে ফাইলটার গায়ে হাত বুলাতে লাগলো। ওই ফাইলটা গায়ে যেন তখনও রাজদীপের ছোঁয়া লেগে। ঝাপসা চোখ মুছে ফেললো, দিয়ে ফাইলটা খুলল। কতদিনকার কথা, তবুও রাইমার মনে হচ্ছে যেন এই সেদিনেরই কথা। একদম ওপারে রয়েছে ফিটনেস সার্টিফিকেট আর ডিভোর্স চার্জের সার্টিফিকেট, আর নিচেই প্রেসক্রিপশনগুলো, আর তলায় হাসপাতালের একটা লেটার হেড। তাদের মধ্যে খরচের এস্টিমেট, ভর্তি হবার আর টাইম, আরও অনেক কিছু লেখা। বেশ জড়ানো হাতের লেখা। অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারল না কি লেখা আছে ওতে। আর তাছাড়া এসব দেখেই আর জেনেই বা কি হবে। সেই কবেকার প্রায় 6 বছর আগেকার এই অপারেশন হয়েছিল। তখন পর্যন্ত কোনো তো অসুবিধে হয়নি। আবার কোনো সমস্যা হলো, আবার এই সমস্ত কাগজপত্র নিয়ে আবার হাসপাতালে যাব। ভাবলো থাক, সেখানে যখন রাখা ছিল রাখাই থাক সেখানটায়, হয়তো ভবিষ্যতে লাগতে পারে ভেবেই রাজদীপ এত যত্ন করে রেখেছিল। ফাইলটা বন্ধ করে খামে আর রাখলো না। খামটা ভাঁজ করে ফাইলের কভারের পিছনে দিকে ফ্ল্যাপে ঢুকাতে গিয়ে দেখলো ওখানে একটু ছোট্ট সাদার মতো হাসপাতালের প্যাথোলজি নামক প্রিন্টের খামটা ভাঁজ করে রাখা। ওটা আবার কি? বার করলো রিপোর্টটা। রাইমার রিপোর্ট, নাম তো ওরই লেখা। রিপোর্টটা বিছানায় রেখে সোজা করে নিয়ে হাসপাতালের অন্যান্য কাগজপত্রের সাথে রাখতে গিয়ে প্রিন্টের রিপোর্টটা চোখে গেল। এ কি লেখা আছে দেখেছ এতে? রাইমার 2 আর 2 ততক্ষণে 4 করে ফেলেছে। সব পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো। ঘৃণায় মুখটা কুঁচকে উঠল রাইমার। কপালে বিন্দু বিন্দু ঘাম। সেই দুর্বোধ লেখাটা আন্দাজ করে নিয়েছে রাইমা। এই ফাইলটা থেকে আবিষ্কার করেছে 3টে কথা, 3টে বিষাক্ত তীরের মতো 3টে কথা। রাইমার সমস্ত অস্তিত্বকে এফর ওফর করে দিল ফাইলটা খোলা পড়ে। আর রাইমার 2 চোখ থেকে আগুন ঝরছে। একই লেখা দেখলো। রাইমা উঠে দাঁড়ালো। বুক ফাটিয়ে চিৎকার করে উঠল রাইমা। 2 হাতে পেট ধরে ঋষিরাজ ঋষিদীপা। রাইমা চিৎকারে ওর ফ্ল্যাটে 4 দেওয়ালের ধাক্কা খেয়ে চতুর্ভুজ হয়ে ফিরে এলো ওর কাছে আবার। ফ্যানের হাওয়া ফরফর করে উঠল কাগজগুলো। কোনোটায় লেখা প্রেগনেন্সি পজিটিভ, কোনোটায় লেখা অ্যাবর্শন আর লাইগেশনের অপারেশন করা খরচ আর এস্টিমেট, কোনোটায় লেখা অপারেশনের শেষে টোটাল ফিটনেস আর ডিসচার্জ। রাইমার জীবনটা নষ্ট, সত্যি নষ্ট। আর ওর কথাগুলো একটা বড়সড় ব্যঙ্গ। সম্পর্ক আর বিশ্বাস, এই দুটো ভেঙচি কেটে গেল। একটা সম্পর্ক নষ্ট হতে 1 সেকেন্ড টাইম লাগলো না। 2-একটা সম্পর্ক করতে দিনের পর দিন লেগে যায়।
শুধু সন্দেহের বশে কখনো শুধুমাত্র স্বামী স্ত্রীর কেন কোনো সম্পর্কই নিমেষের মধ্যে শেষ করা উচিত নয়। মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সম্পর্ক সুস্থ স্বাভাবিক রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজ সন্ধ্যার বসে তুমি যে সম্পর্ক ভেঙে দিচ্ছ, পরক্ষণে হাজার চেষ্টা করলেও সেই সম্পর্ক কখনো জোড়া লাগানো যায় না। সম্পর্ক হচ্ছে কাঁচের মতো, কাঁচ ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু জোড়া লাগানোর মধ্যে সেই সূক্ষ্ম ফাটলের দাগ কখনোই মোছা যায় না। থাকতে সবাই কদর বুঝুন। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।